আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই, বোমার উপর ভাসছে দেশ। দেশে কোনো জঙ্গি নেই, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার এ ধরনের আশ্বস্ত বার্তা দেওয়া হলেও বাস্তব চিত্রটা কি আসলে তাই? সম্প্রতি ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে একের পর এক শক্তিশালী বোমা ও আইইডি উদ্ধারের ঘটনা জনমনে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। তদন্তে নেমেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তাদের তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তা কেবল উদ্বেগের নয়, বরং চরম শিহরণ জাগানো। নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবি কি তবে দেশে এক বিশাল নাশকতার ছক কষছে? বাংলাদেশ ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আজ কোন ঝুঁকিতে? ঘটনার সূত্রপাত সম্প্রতি সাভারের সাদাপুর এলাকার লালটাক ঘোড়া মসজিদের কাছে। গভীর রাতে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে চম্পট দেয়। সকালে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে ড্রামটি পরীক্ষা করা হয়। ভেতরে রাখা ছিল পোশাক, একটি পবিত্র কোরআন শরীফ এবং তার ভেতরে লুকিয়ে রাখা অতি শক্তিশালী একটি প্রেসার কুকার বোমা। খবর পেয়ে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বোমাটি গতকাল নিষ্ক্রিয় করে। কিন্তু এখানেই শেষ নয়। সাভারের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো বিষয় ছিল না। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে বলেছিলাম, এটি ট্রেলার মাত্র, মূল সিনেমা বা মুভি এখনো বাকি আছে। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে এর সঙ্গে জড়িয়ে রয়েছেন 90 জেএমবির এক গভীর জাল। এই নীল ড্রামের সঙ্গে 30 জুলাই আশুলিয়ার খেজুর বাগান এলাকায় উদ্ধার হওয়া অপর একটি প্রেসার কুকার বোমার কারিগরি কৌশল ও উপাদানের হুবহু মিল রয়েছে। কিন্তু কিভাবে আবার মাথা চাড়া দিয়ে উঠছে এই উগ্রবাদী গোষ্ঠী? সিটিটিসির তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করলে এর মূল কারণ উন্মোচিত হয়। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত 300 জনেরও বেশি ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে যায়। একই সময় দেশের বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সম্পৃক্ততায় অভিযুক্ত 98 জন বন্দী সরাসরি পালিয়ে যেতে সক্ষম হয়। এই পালিয়ে যাওয়াদের তালিকায় ছিলেন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 9 জন অপরাধী, যাদের মধ্যে 4 জনই ছিলেন চূড়ান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি। এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাত্র 28 জনকে পুনরায় গ্রেপ্তার করতে পারলেও অন্তত 70 জন বিপজ্জনক সাজাপ্রাপ্ত ও প্রশিক্ষিত জঙ্গি এখনো বহাল তবিয়তে পলাতক রয়েছে। এই পলাতক ও জামিনপ্রাপ্ত উগ্রবাদীরা এখন দেশের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি তৈরি করেছে। সাভারের শ্যামপুরে আরিফ নামে এক উগ্রবাদী গ্রেপ্তারের পর বের হয়ে আসে থলের বেড়াল। আরিফকে 5টি তাজা হ্যান্ড বোমা সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করে এই পুরো নেটওয়ার্কের কলকাঠি নাড়ছে কুখ্যাত জঙ্গি বোমারু মামুন ওরফে নাজমুল হাসান। আপনাদের স্মরণ থাকতে পারে 2017 সালের আগস্টে পান্থপথের হোটেল অলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার কথা, যেখানে সাইফুল্লাহ ইসলাম নামে এক জঙ্গি নিহত হয়েছিল। সেই ঘটনার চার্জশিটভুক্ত অন্যতম মূল পরিকল্পনা ছিল এই বোমারু মামুন। সে 90 জেএমবির শুরা সদস্য এবং সংগঠনটির প্রধান বিস্ফোরক ট্রেনার, অর্থ সংগ্রাহক ও হামলা পরিকল্পনাকারী। 2024 সালের 5 আগস্টের পর কারামুক্ত হয়ে মামুন কেরানীগঞ্জ ও সাভার এলাকাকে ঘাঁটি হিসেবে বেছে নেয়। সেখানে শেখ আলামিন ও মোহাম্মদ আরিফ সহ অন্তত 15 থেকে 20 জনের এক সক্রিয় গোপন সেল তৈরি করে সে। তাদের মূল কাজ ছিল দেশ জুড়ে বড় আকারের নাশকতার উদ্দেশ্যে রাসায়নিক বিস্ফোরক সংগ্রহ করা, অর্থ যোগান দেওয়া এবং নতুন রিক্রুটদের বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া।
সিটিটিসির যৌথ অভিযানে সম্প্রতি সাভারের শ্যামপুরের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে 13টি পাইপ বোমা, বোমা তৈরির বিপুল রাসায়নিক ও জেএমবির দাওয়াতি লিফলেট উদ্ধার করা হয়। জানা যায়, গত 2 আগস্ট আব্বাস আলী শব্দ নামে পাবনার এক ড্রাইভার পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে এই এলাকা থেকেই সর্বমোট 14টি বোমা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এবং অন্যান্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বেশ কয়েকটি নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে 90 জেএমবির স্পষ্ট যোগসূত্র রয়েছে। 2025 সালের 27 ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদের উম্মা আল কুরা আন্তর্জাতিক মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন ও তার পরিবার সহ 4 জন আহত হন। সেখান থেকে ককটেল ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ 17 জনকে গ্রেপ্তার করে। 2 যাত্রাবাড়ি চেকপোস্টে ডিউটিরত এক পুলিশ কর্মকর্তার উপর অতর্কিত হামলা। 3 মতিঝিলে রথযাত্রার ভিড়ের মধ্যে ছাতার ভেতরে অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো ছাতা বোমা রেখে আসা। 4 আশুলিয়া ও সাভারে উদ্ধার করা প্রাণঘাতী প্রেসার কুকার বোমা। সিটিটিসির কর্মকর্তারা বলছেন, এই প্রেসার কুকার বোমা কিংবা সহজে বহনযোগ্য পানির পাইপ দিয়ে তৈরি পাইপ বোমাগুলো নিখুঁতভাবে তৈরি। অনলাইনে কাট আউট পদ্ধতি অনুসরণ করে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, যাতে মূল লিডার পর্যন্ত পৌঁছানো না যায়। ইন্টারনেটকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বা হোমগ্রোন এই বোমাগুলো যদি জনাকীর্ণ স্থানে বিস্ফোরিত হতো, তবে অসংখ্য নিরপরাধ মানুষের জীবনহানি ঘটতো। অথচ সরকারের উচ্চ পর্যায়ের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। 2025 সালের 1 জুলাই তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রকাশ্যে দাবি করেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই। সাজ্জাদ আলী অন্তর্বর্তী সরকার ইউনূসের সময় ডিএমপি কমিশনার হিসেবে নিয়োজিত হয়েছিলেন চুক্তিভিত্তিক। তিনি কিসের ভিত্তিতে এ কথা বললেন? তিনি চাকরি থেকে অপসারিত হয়েছেন বিএনপি ক্ষমতায় আসার পর, কিংবা তিনি নিজেই অপসারিত হবেন বলে নিজেই পদত্যাগ করেছেন। তিনি কিন্তু এখনো বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন। আমি বলবো তাকে অ্যারেস্ট করা হোক। তিনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই? তার নিজেরই কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সেটি খতিয়ে দেখা এখন সময়ের দাবি। এরপর চলতি বছরের 28 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও একই সুর মিলিয়ে দাবি করেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই এবং অতীতে নাকি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে জঙ্গি শব্দটিকে ব্যবহার করা হয়েছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই? তিনি কিভাবে বলছেন যে দেশে কোনো জঙ্গি নেই? অতীতে জঙ্গি নাটক করে নাটকীয়ভাবে জঙ্গি শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আজকে আমরা এগুলো কি দেখছি? গতকালকে এইরকম একটা ভয়ঙ্কর বোমা সাভারে নিষ্ক্রিয় করতে হলো কেন? এই বোমাটা যদি কোনো জনাকীর্ণ এলাকায়, কোনো মার্কেট, কোনো শপিং মলে, কোনো বাজারে বিস্ফোরণ হতো, তাহলে কি ঘটতো? কত মানুষের প্রাণহানি ঘটতো? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর দায়কে নেবেন এই মানুষের প্রাণহানির? আমরা রাজনীতি বুঝি না, আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, সেটি বুঝি না। আমরা বুঝি বাংলাদেশের মানুষের নিরাপত্তা। কিন্তু আপনারা দিনকে দিন বাংলাদেশকে অনিরাপদ করছেন দায়িত্বের জায়গায় থেকে, দায়িত্বশীল জায়গায় থেকে, যে জঙ্গি নেই। জেল থেকে পালিয়ে গেছে জঙ্গি। 98 জনের মধ্যে 28 জন গ্রেপ্তার হয়েছে মাত্র গত 2 বছরে। 70 জন জঙ্গি দাপিয়ে বেড়াচ্ছে। 300 জন জঙ্গি জামিনে বেরিয়ে গেছে। তারা কি করছে? কেউ কোনো খোঁজ রেখেছেন? আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আপনারা তো বলছেন যে দেশে জঙ্গি নেই, এই জঙ্গি নেই বলে উড়িয়ে দিচ্ছেন, অথচ দিনকে দিন মানুষের জীবন বিপদাপন্ন হয়ে উঠছে। বাস্তব ময়দানের চিত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক গ্রেপ্তার অভিযান মন্ত্রীর এই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করায়। লক্ষ্য করুন অন্যান্য গ্রেপ্তারের তালিকাটি।
চলতি বছরের 23শে জানুয়ারি দারুস সালাম থেকে সিটিটিসি গ্রেপ্তার করে 90 জেএমবির সদস্য মিনহাজ হোসেনকে, যে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর সঙ্গে সরাসরি যুক্ত ছিল। 28শে এপ্রিল ডিবি পুলিশ গ্রেপ্তার করে 4 উগ্রবাদীকে, যারা পাকিস্তানি উগ্রবাদী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির মতাদর্শে বিশ্বাসী এবং আরসা নামক একটি নতুন গোষ্ঠীর সদস্য। 5 জুলাই যাত্রাবাড়ি থেকে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে 9 জুলাই যশোর থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ তাহসিন ইসলামকে। 19 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় উগ্রবাদী জঙ্গি সম্পৃক্ততার আসামি মোহাম্মদ মামুন হোসেনকে। এমন পরিস্থিতি বিবেচনায় গত 27শে এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী দেশের 8টি বিমানবন্দরে উগ্রবাদী হামলার আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারির নির্দেশ দেন। দেশ জুড়ে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়। যদিও সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক নিশ্চিত করেছেন যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে এসব উগ্রবাদী গোষ্ঠীর এখন বড় ধরনের কোন সার্বিক ধ্বংসাত্মক হামলা চালানোর মতো শক্তি বা পূর্ণ সক্ষমতা নেই। তবুও সাধারণ মানুষের মনে সৃষ্টি হওয়া আতঙ্কের মেঘ কিন্তু কাটে না। সিটিটিসির প্রধান বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আর সেই ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেছেন দেশে জঙ্গি নেই। কিন্তু বাস্তবে কি ঘটছে? গতকালকে বাংলাদেশের মানুষ একটি ট্রেলার দেখেছে, ভয়াবহ বোমা নিষ্ক্রিয়করণ। আবারও বলছি, এই বোমাটি যদি লোকালয়ে বিস্ফোরণ হতো তাহলে কি ঘটতো? দর্শক, আমরা আলাপটা শুরু করেছিলাম এই শিরোনামে যে দেশ কি ভয়াবহ বোমার উপর ভাসছে। হ্যাঁ, অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রধানরা কি বলছেন, এগুলোর চেয়ে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাই দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে বাংলাদেশে বর্তমানে একটা নতুন রাজনৈতিক সমীকরণের চেষ্টা চলছে। ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ সোসাইটি, এগুলো বিনির্মাণের একটা চেষ্টা চলছে। আর এই নির্মাণটাকে বিচ্ছিন্ন করবার জন্য, বাংলাদেশকে একটা বিচ্ছিন্ন জনপদ তৈরি করবার জন্য জঙ্গিরা এই সিচুয়েশনটাকে ভালোভাবে নিতে চাইছে না বা নিচ্ছে না। আর নিচ্ছে না যখন, তখন জঙ্গিরা নানান তৎপরতা চালাচ্ছে। এবং আরেকটি বিষয় যে ইনক্লুসিভ রাজনীতি বা পলিটিক্স তৈরি করতে হলে আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশে ফিরতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দেশে ফেরার আওয়াজটা কিন্তু তীব্র থেকে তীব্র। তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরতে যাতে না পারেন, তিনি ফিরবার আগে দেশকে নানাভাবে অস্থির করবার চেষ্টা চলবে জঙ্গিদের পক্ষ থেকে। বাংলাদেশে প্রকাশ্য রাজনৈতিক দলও এর সাথে সংশ্লিষ্ট আছে কিনা সেটিও হাজারবার ভাববার বিষয়। ইসলামের নামে যে দল বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যে দল, সংসদে খুব জোরালো অবস্থান নিয়ে এই মুহূর্তে আছে, তারা ওইগুলোর সাথে সংশ্লিষ্ট কিনা সেটি ভাববার বিষয়। কারণ তারা বেশ কিছুদিন যাবৎ খানিকটা নিস্তব্ধ, তাদের কিন্তু সারা শব্দ নেই। এটি নিশ্চিত যে দেশবাসী সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। লোকালয়, শপিং মল, এগুলো খানিকটা প্রয়োজন না হলে এড়িয়ে চলাটাই আগামী কিছুদিন অন্তত পক্ষে করা উচিত বলে মনে হয়। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কথার কোনো বিশ্বাস নেই। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন দেশে জঙ্গি নেই। বাস্তবে কি দেখছেন? তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা যে শিরোনামটি দিয়ে আলাপটা শুরু করেছিলাম যে বোমার উপর ভাসছে দেশ, হ্যাঁ, বোমার উপরেই ভাসছে দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে এরকম বোমা পেতে রাখা হয়েছে। উদ্ধার হয়েছে 1টা, 2টা, 5টা, 10টা বা 13টা, 30টা, কিন্তু এরকম আরো অসংখ্য বোমা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যথেষ্ট আশঙ্কার কারণ আছে যে আগামী সামনের দিনগুলোতে
মানুষের জীবনহানি বা হতাহত কি পরিমাণ হয়, এই ধরনের পরিস্থিতি আমাদের দেখতে হয় কিনা, সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে জোরালো ভাবে। পলাতক 70 জন দণ্ডপ্রাপ্ত আসামি এবং কারামুক্ত জামিন প্রাপ্ত 300 বোমারু মামুনদের হাত ধরে যদি সত্যি 90 জেএমবি আবার মাথা চাড়া দিয়ে ওঠে, তবে তা কেবল বাংলাদেশের জন্য নয়, প্রতিবেশী ভারতের নিরাপত্তা ও পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্যই এক বিরাট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। একবার চিন্তা করুন, জঙ্গিদের 300 জঙ্গিকে জামিন দেওয়া হয়েছে, ইউনূস জামিন দিয়েছে, পালিয়েছে 98 জন, অথচ দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জামিন পান না, প্রধান নির্বাচন কমিশনাররা জামিন পান না, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ জেলে বন্দী হয়ে আছেন। আমরা এই বাংলাদেশের মুখোমুখি, এর শেষ কোথায়? সরকারের এই অস্বীকারের সংস্কৃতি বনাম বাস্তবে আইইডি উদ্ধারের সত্যতা, আপনার কি মনে হয়? আইন শৃঙ্খলা বাহিনী কি পারবে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী তথ্যভিত্তিক সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে আলাপ করতে এসেছি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে নতুন মোড়। তারেক রহমান কি ভারতে যাচ্ছেন? তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিন নয়াদিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সংবাদ সম্মেলন কি ঢাকা এবং নয়াদিল্লির সম্পর্কের সমীকরণ কি পুরো বদলে দিচ্ছে? ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং জঙ্গিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা শেখ হাসিনার, এবং বলা হচ্ছে যে তারা ক্ষুব্ধ, সরকার এবং জঙ্গি জামাতরা ক্ষুব্ধ। আর ঠিক সেই সময়ে আগামী 12 থেকে 14 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা উভয় সংকট সামলে সরকার কিভাবে এগোচ্ছে? তারেক রহমানের এই সফর কি আদৌ সফল হতে যাচ্ছে, নাকি এতে বাংলা দেখছে দিল্লি ঢাকা সম্পর্কের বর্তমান টানাপোড়েন? এই মুহূর্তের এই বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না। দর্শক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে ভারত সফরে যেতে পারেন। বাংলাদেশের একটি গণমাধ্যম এটি একটা শিরোনামও করে ফেলেছে, দেশ রূপান্তর শিরোনাম করেছে যে প্রধানমন্ত্রী 12 সেপ্টেম্বর ভারত যেতে পারেন এবং সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 12 থেকে 14 সেপ্টেম্বর। ভারতের মাটিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। এখানে একটি সুস্পষ্ট কূটনৈতিক হিসেব রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি নিশ্চিত করেছেন যে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মূলত দুটি ভিন্ন প্রেক্ষাপটে জানানো হয়েছে। প্রথমত 2026 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার গঠন ও তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের চিঠি পাঠান। দ্বিতীয়ত, বাংলাদেশ বর্তমান আঞ্চলিক জোট বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে। সেই বিমস্টেক চেয়ারপারসন হিসেবে প্রচলিত প্রথা অনুযায়ী ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে তাকে আলাদা আমন্ত্রণ পাঠিয়েছে ভারত।
তবে সফরে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আকারে সরকার প্রকাশ করেনি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা হলেও এই সম্মেলনে অংশ নেওয়া সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর নিজস্ব সময়সূচি ও ব্যস্ততার উপর। প্রধানমন্ত্রী নিজেই শেষ পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেবেন। যদি এই সফর বাস্তবায়িত হয়, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখোমুখি বৈঠকটি হবে আঞ্চলিক কূটনীতির এক বিরাট মাইলফলক। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেগুলো হলো সীমান্ত নিরাপত্তা বজায় রাখা ও সীমান্তে হত্যাকাণ্ড রোধ, বহুল প্রতীক্ষিত তিস্তা সহ দুই দেশের অভিন্ন যৌথ নদীগুলোর ন্যায্য পানি বন্টন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান নানা শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং বহুল প্রত্যাশিত গঙ্গা চুক্তি। এই চুক্তির মেয়াদ এবছর ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এই চুক্তি নিয়ে খুব গুরুত্ব সহকারে আলাপ আলোচনা হতে পারে। এবং ভেতরের খবর হলো, সরকার এই সফরকে নিয়ে কিন্তু জোর প্রস্তুতি শুরু করেছে। এখনো যদিও প্রকাশ করছে না, কিন্তু প্রকাশ করবে। বিএনপি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয় এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বা জটিলতা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। চলতি বছর বিএনপির সরকার গঠন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মূল পরিবর্তনের পটভূমি বেশ দ্রুত গতির। উল্লেখ্য, গত 31শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদী সরকারের শোক বার্তা পৌঁছে দেন। ভারত সরকার তাদের শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা, সাহস ও সংগ্রামের প্রতীক এবং সার্বভৌমত্ব রক্ষায় আপসীন নেত্রী হিসেবে আখ্যা দেয়। এমনকি গত 26শে জানুয়ারি ভারতের সংসদ বাজেট অধিবেশনের শুরুতে উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বেগম খালেদা জিয়ার স্মরণে আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর 17 ফেব্রুয়ারি বাংলাদেশে বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করার পর শপথ গ্রহণের দিন ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি সেদিনই নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথম কোন দেশ সফর করবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। গত জুন মাসে তিনি প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া ও চীন সফর সম্পন্ন করেন। সামনে সেপ্টেম্বরে তার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি সৌদি আরব সহ একাধিক দেশ তাকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। এর মাঝে সেপ্টেম্বরের মাঝামাঝি এই ভারত সফর নির্ধারিত হতে যাচ্ছে। তবে এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে মিষ্টি সুসম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা। এটি হচ্ছে প্রকাশ্য বাধা। এটি জঙ্গিদের প্রদর্শন করার জন্য যে এটাকে বাধা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু বিএনপি সরকার সত্যিকার অর্থে তলে তলে যোগাযোগ রক্ষা করছে, যোগাযোগ বাড়াচ্ছে। বাংলাদেশের রাজনীতির আকাশে এই যে কালো মেঘ, এই কালো মেঘ কাটতে যাচ্ছে। তারেক রহমান যদি ভারত সফর না করেন, তাহলে বাংলাদেশের আকাশে মেঘ, কালো মেঘ, আরো কালো মেঘ জমবে। এমনকি রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা নাও থাকতে পারে। আমি আজকে দিনের আরেক ভাগে এক ভিডিওতে আলাপ করেছি যে পাকিস্তানের সেনা শাসন এখন সময়ের ব্যাপার। এরপর বাংলাদেশে ধারাবাহিকতায়
রাজনৈতিক সমঝোতা যদি বাংলাদেশে না হয় আগামী কয়েক মাসের মধ্যে, তাহলে বাংলাদেশে নিশ্চিত সেনা শাসনের দিকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। গত 5 আগস্ট তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতনের দ্বিতীয় বার্ষিকীর দিনে নয়াদিল্লির দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্ট ক্লাব বা এফসিসি সাউথ এশিয়া আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত শেখ হাসিনা অডিও কলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এই ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের বিএনপি সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন, ভারতের মাটিতে আশ্রয় থেকে কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালান এবং ভারত সরকার তাকে সরাসরি মিডিয়ার সামনে কথা বলার সুযোগ দেয়। আমরা আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক নাটক দেখছি। উপরে একরকম ঘটনা ঘটছে, নিচে দিয়ে আর এক রকম ঘটনা ঘটছে। আপনারা খেয়াল করে দেখেছেন যে এই যে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, ঠিক সংবাদ সম্মেলন শেষ হতে পারেনি, তার কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে এক কড়া বিবৃতি, কূটনৈতিক ভাষা পরিপন্থী এক বিবৃতি দিয়ে বসেছে সরকার। এগুলো আসলে বলতে পারেন যে প্রদর্শন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেন, জুলাই অভ্যুত্থানের 1,500-এর বেশি বীর শহীদের রক্তের সঙ্গে এটি চরম বেইমানে। এর মাধ্যমে ভারত সরকার দ্বিমুখী নীতি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা প্রকাশ করেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ যে চিঠি দিয়েছিল তারও কোনো স্পষ্ট জবাব ভারতের কাছ থেকে মেলেনি। সংবাদ সম্মেলনের আগের দিনই পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রধানকে ঘিরে এমন আয়োজন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের এই উদ্বেগের জবাবে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাদের সরকারের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি দাবি করেছেন যে অনুষ্ঠানটিতে শেখ হাসিনা কথা বলেছেন তা একটি সম্পূর্ণ বেসরকারি মিডিয়া সংস্থার আয়োজন। এই আয়োজনের সঙ্গে বা সেখানে প্রকাশিত মতামতের সঙ্গে ভারত সরকারের কোনো দূরতম যোগাযোগ, অনুমোদন বা লেনাদেনা নেই। তবে ভারত সরকারের এই ব্যাখ্যা বাংলাদেশ সরকারের অসন্তোষ পুরোপুরি দূর করতে পারেনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ খুব স্পষ্টভাবে ভারতের অবস্থানকে চ্যালেঞ্জ করে বলেছেন, বাংলাদেশ চায় দুই দেশের জনগণের স্বার্থে চমৎকার সম্পর্ক বজায় থাকুক, কিন্তু এই সম্পর্ক হতে হবে সম্পূর্ণ সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও স্ব জাতীয় স্বার্থ রক্ষার ভিত্তিতে। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত ও পলাতক স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির প্রধান যদি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে থাকেন এবং ভারত সরকার যদি তা অবিলম্বে বন্ধ না করে, তবে তা বাংলাদেশের জনগণের মনে গভীর উদ্বেগের জন্ম দেবে এবং সুসম্পর্ক বজায় রাখার পথকে কঠিন করে তুলবে। দর্শক, সব মিলে সামনাসামনি প্রকাশ্য পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর, কিন্তু ভেতরে অন্য ঘটনা ঘটছে। একদিকে ভারত একটি ভৌগোলিক ও অর্থনৈতিক প্রতিবেশী এবং পরাশক্তি, যার সাথে বাণিজ্য, সীমান্ত ও পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে চুক্তি ও আলোচনা এগিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। অন্যদিকে দেশের সার্বভৌমত্ব ও জনগণের অনুভূতি রক্ষা করে সবার আগে বাংলাদেশ নীতির বাস্তবায়ন ঘটানো সরকারের মূল অগ্রাধিকার। এমত অবস্থায় দেশের অভ্যন্তরীণ রাজনীতির মাঠ গরম থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে আগামী 12 সেপ্টেম্বর দিল্লি সফরে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেবিলে বসবেন, নাকি আন্তর্জাতিক
প্ল্যাটফর্ম ব্রিক্স ও দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার বিষয়ে আরো শক্ত কোনো পদক্ষেপ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। সরকারের নীতিগত সিদ্ধান্ত ও সফরের চূড়ান্ত সময়ের দিকে এখন চেয়ে আছে পুরো দক্ষিণ এশিয়া। শেষ কথা বলবো, তারেক রহমান সরকারের হাতে আর কোনো উপায় নেই, আর কোনো বিকল্প অপশন নেই, তার ভারতে যেতেই হবে। নইলে নানাভাবে ভারতের সাথে সম্পর্ক টানাপোড়েন হবে এবং বাংলাদেশ আরো গর্তে যাবে। খাল খনন, আমি আজকে একটা ভিডিওতে উদাহরণ দিয়েছি যে খাল খনন করছেন, সেই খালের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। এই খাল থেকে উদ্ধার করতে হলে ভারতে যেতে হবে এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করতেই হবে। সেটি তারেক রহমানকেই করতে হবে, যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে বাংলাদেশের সরকার পরিচালনা করছেন। এছাড়া আর বিকল্প কোনো উপায় সামনে নেই। নইলে আমি বললাম যে উপায় কোনটা? অন্ধকার, আর নিকষ কালো অন্ধকার এবং সেনা হস্তক্ষেপ হওয়া অস্বাভাবিক কিছু না। আর এই সব কিছু দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে কয়েকদিনের মধ্যে আমরা হয়তো ঘোষণা পাবো সরকারের পক্ষ থেকে যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। যদি তিনি ভারত সফরে যান তাহলে এই যে আমরা যে কথাগুলো বলছি দেখবেন সব মিলে যাচ্ছে। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, বাংলাদেশ ইতিবাচক দিকে যাবে, এগুলো মিলে যাওয়ার জন্য আমাদের জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করবো এবং দেখবো। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে